ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে কাদামাটিতে ফেলে দেওয়ার? সরি আপু, আমি বুঝতে পারি নাই। আসলে আমাকে ওই কুকুরটা আমার পিছনে লাগছে, ওর থেকে বাঁচার জন্য দৌড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লাগছে। আয়ান কথা শেষ হইতেই কুকুরটা এসে ঘিউ ঘিউ করলে নদী ভয়ে উঠে লাফ দিয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে বাঁচা, না হইলে তোর খবর আছে। আয়ান নদীর স্পর্শে দাঁড়িয়ে গেল। আয়ান কুকুরটাকে সরানোর চেষ্টা করতে লাগলো। কুকুরটা আরো বিগড়ে গেলে আয়ান নদীর হাত ধরে দৌড়াতে লাগলো। একটা গুলির ছিপার ভেতরে দুজনে ঢুকে পড়লো। নদী ভয়ে আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান এদিকে সেদিকে তাকিয়ে দেখতে লাগলো কুকুরটা চলে গেছে নাকি আছে। কুকুরটাকে এদিকে আসতে দেখে আয়ান নদীর হাত ধরে বলে, দৌড় দেন, ওই দিকে আসছে। আয়ান নদীর হাত ধরে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ করে সামনে যেতে একটা রুম ঢুকে পড়লো। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। নদী বলে ওঠে, ওই ওই দরজা লাগালি কেন? তোর মতলব বেশি ভালো না। রেপ করব? আমার কাছে আসলে আমি খুন করে ফেলবো। কুকুর দেখে যেভাবে ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন, এতে বোঝা যায় খুন করার মতো সাহস আপনার নাই। আয়নের কথা শুনে নদী তোতলাতে তোতলাতে বলে, তুই তুই নিজেও তো ভয় পেয়ে আমাকে নিয়ে এখানে আসলি। তো জানেন যে কুকুরের ভয়ে দুইজন এখানে লুকিয়েছি, তারপরও আমাকে বলেন কেন? তোর মতলব ভালো না? বড় বোন হয়ে ছোট ভাইকে যা ইচ্ছা বলতে পারি, এখানে রেগে যাওয়ার কি আছে? আমি আবার কোন কালের ছোট ভাই হইলাম? নদী কিছু বলতে যাবে তখন কয়েকজন মানুষজন দরজা ধাক্কা দিতে লাগলো। আয়ান নদী চমকে গেল। নদী বলে উঠে, কে? নদীর কণ্ঠ শুনে কেউ একজন বলে উঠল, ওই দরজা খুল, না হলে দরজা ভেঙে ফেললাম। দরজা ভাঙলে তোদের খবর আছে, নোংরামি করার জায়গা পাস না। আয়ান দরজা খুলে দিলে লোকগুলো আয়ানকে মারতে লাগলো। নদী পালাতে যাবে, সাথে কয়েকজন ছেলে চুল ধরে নদীকে থাপ্পড় মারলে আয়ান রেগে লোক তিনটাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, আমরা কি করছি সেটা না বলে মেয়ে মানুষের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পান? আপনাকে কে অধিকার দিয়েছে মেয়ে মানুষের গায়ে হাত তোলার? আয়ানের কথা শুনে তিনজন উঠে বলে, ওকে ধরে ভালো করে, এখানেই নোংরামি করে। আবার আমাদের বলে সাহস কি করে হয়, দুজনকে ধরে নিয়ে চলেন। কথাগুলো বলেই দুজনকে ধরে নিয়ে যেতে লাগলো। নদী বলতে লাগলো, আমাকে ছেড়ে দেন, আমি কিসের নোংরামি করছি? আমাকে ছেড়ে দেন, আমাকে ট্রেন ধরতে হবে, দয়া করে আমাকে ছেড়ে দেন। নদীর কথা শুনে একজন বলে, দেখেছেন কাহিনী, আমাদের এখানকারও না, আমাদের বস্তিতে নাম খারাপ করতে এসেছে। ওদের ধরে বিয়ে পড়িয়ে দিলে ভালো হবে। এখানে মজা নিতে আসা বের করছি। কি বিয়ে মানে? আমি ওনাকে চিনি না, আর না উনি আমাকে চেনে। আপনারা কি যাতা বলছেন? আমাকে যেতে দেন, আমি ওকে চিনি না, ওই আমাকে চেনে না। দুজনের কথা শুনে একজন থাপ্পড় মেরে বলে, আমাদের বোকা মনে হয়? আর মজা নেওয়ার সময় ভালো লাগে, বিয়ে করতে মন চায় না। বিয়ের কথা বলছি আর তখন একে অপরকে চিনেই না। এই নোংরামি বের করছি, ওয়েট। দুজনকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু দূর নিয়ে গেলে আয়ান নদী নিজেদের মুখ ঢেকে রাখার চেষ্টা করতে লাগলো। দুজনকে টেনে কাজী অফিসে নিয়ে চলে গেল। আয়ান নদী দুজন বারবার অনুরোধ করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। সবাই মেরে ধরে জোর করে বিয়ে পড়িয়ে দিল। আর দুজনকে বলল, নেক্সট টাইম যদি তোমাদের এইখানে দেখি কপালে দুঃখ আছে, নোংরামি করতে আছোস তাই না? গলির ভেতর থেকে শুরু করে সোজা আমার ঘরে গিয়ে নোংরামি মন চাইছে গলায় চেপে ধরি, আমার রুমটাই খারাপ করে দিল। কথাগুলো বলেই লোকটা চলে গেল। নদী কান্না করতে বলে উঠে, তোর জন্য এসব হইল, তুই ইচ্ছে করে এসব করছস, তোরে আমি খুন করে ফেলবো। আয়ানকে নদীর মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীর হাত ধরে ফেলে, বলে, দেখেন, আমি এখানে কাজের জন্য এসেছিলাম, আমি চাকরি খুঁজতে এসেছি। আমি কিভাবে ইচ্ছে করে এসব করব? আমার ফ্যামিলি জানলে কতটা কষ্ট পাবে আপনি জানেন? চুপ কর, তুই ইচ্ছে করে করছস। তোর সাথে দেখা হওয়ার পর থেকে যত ঝামেলা হচ্ছে, তুই সব নষ্টের মূল। আজব তো, সব দোষ আমার নিজের। মনে হয় নাই আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে, নিজেই জড়িয়ে ধরে এখন আমার উপরে দোষ চাপাচ্ছেন। দেখেন, এখানে আমারও দোষ নাই,
আপনারও নাই। ওঠেন, কাজী অফিসে বসে থাকবেন নাকি? আমি এখন বাসায় যাব। কিভাবে আমার ট্রেনও ছেড়ে দিয়েছে 10 মিনিট আগে। আপনি এখানে কেন এসেছিলেন? এক ফ্রেন্ড দেশের বাইরে গেল, ওর সাথে দেখা করতে এসেছিলাম। বাহিরে চলেন, ওনারা বিয়ে করবে। আয়ান নদী কাজে অফিস থেকে বের হয়ে গেল। নদী বাইরের একটা বেঞ্চিতে বসে কান্না করতে লাগলো। আয়ান বলে ওঠে, কান্না কেন করেন? আপনি আপনার ফ্রেন্ডদের বাসায় যান, সকালে ট্রেনে চলে যাইয়েন। আমার ফ্রেন্ড এখানে হোটেলে উঠেছিল, ওই অলরেডি বের হয়ে গেছে। ও, তাহলে আর কি? হোটেলে খুঁজেন, রুম পেলে চলে যান। আপনাকে দেখে তো বড়লোক মনে হচ্ছে। অহংকার তো বড় লোকদের মতো। কি বললি? আমি অহংকারী? কই না তো। মজা করবি না, বিপদের সময় মেজাজটা খারাপ করিস না। এখানে বসে না থেকে চলে যান। কোথায় যাব এই রাতে? হোটেলের রুম পাওয়া যাবে নাকি? খুঁজে দেখলে তো আর সমস্যা নাই, তাই না? যান, উঠেন, সময় নষ্ট না করে যান। তুই কোথায় থাকবি? আমি ছেলে মানুষ, যেখানে ইচ্ছে থাকতে পারবো। আপনি যান। আমার ব্যাগটা মনে হয় ওই রুমে আছে। ব্যাগটা তো দেখছি না। চলেন, ব্যাগ নিয়ে আসি। নদী আয়ানের সাথে যেতে লাগলো। ওই গলি দিয়ে ঢুকে লোকটার রুমের সামনে গিয়ে নক করলে লোকটা দরজা খুলে বলে, ওই কিরে, তোরা দুজন এখানে কেন? ব্যাগটা? আয়ান রুমের ভিতরে ঢুকে ব্যাগটা নিয়ে নিল। ব্যাগ নিয়ে নদীকে বলে, চেক করেন সব ঠিক আছে নাকি। নদী ব্যাগ চেক করে দেখে ওর টাকা নেই। নদী বলে ওঠে, সব ঠিক আছে, বাট টাকাগুলো নাই। নদীর কথা শুনে লোকটা দুজনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, তোদের টাকা কোথায় ফেলছিস সেখানে গিয়ে খোঁজে, এখান থেকে যা। কথাটা বলেই দরজা লাগিয়ে দিল। আয়ান দরজা ধাক্কা মারতে যাবে, নদী বলে উঠে, থাক, বাদ দাও। এখানে ঝামেলা করলে আমাদের বিপদ, যেহেতু আমরা এখানে নতুন। ওই টাকা নিয়েছে। আমি জানি, বাট ঝামেলার দরকার নেই। কার্ড দিয়ে টাকা বের করতে হবে। নদী আয়ানকে টেনে নিয়ে গেল। আয়ান নদীকে নিয়ে সোজা কার্ড থেকে টাকা তুলতে নিয়ে গেল। আয়ান বাইরে দাঁড়িয়ে থাকলো। নদী টাকা বের করে বাইরে আসলে আয়ান বলে, আপনি তাহলে চলে যান, হোটেল খুঁজতে আমি চলে গেলাম। কোথায় থাকবে তুমি? স্টেশন যাব, ওইখানে আমার জন্য বেস্ট হবে। তুমি তো হোটেলে উঠতে পারো। গরিব ঘরের সন্তান আমি, হোটেলে থাকার মতো টাকা আমার নাই। আপনি যান, আমি আসছি। আয়ান চলে যেতে নিলে নদী পেছন থেকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। 2টা রুম নিব। স্টেশনে থাকা ঠিক হবে না। বলার জন্য ধন্যবাদ, বাট আমি যেতে পারবো না। তুমি চাইলে আসতে পারো। আর এখন তো তুমি আমার হাজবেন্ড হয়ে গেছো। তুমি না মানলেও তুমি আমার হাজবেন্ড, আর মানলেও এটা অস্বীকার করা যাবে না। তাই তুমি আসতে পারো। সকাল হইলে যার যার পথ ধরলে হবে। না, আমার জন্য টাকা নষ্ট করতে হবে না। আমি স্টেশন থাকতে পারবো, আর এইটা আমার অভ্যাস আছে, আগেও থেকেছি, তাই চিন্তা করবেন না। আপনি চলেন, যান। আয়ান হাঁটতে লাগলো। নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আয়ান বেশ কিছু দূর গিয়ে পেছনে তাকাতেই দেখে নদী। আয়ান নদীকে দেখে বলে, কি ব্যাপার, আপনি এখানে? আমার ক্ষুধা লাগছে, চলো রেস্তোরাঁয় যাই, দুজন খেয়ে আসি। বিল আমি দিব, চলো। দেখো, একা একটা মেয়েকে রেখে চলে যাওয়ার কিন্তু ঠিক না। হোটেলে যদি রুম না পায় তখন আমি একা কোথায় যাব? আপনি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছেন? আপনিও জানেন আমাদের বিয়েটা দুর্ঘটনায় হয়ে গেছে। এখানে আমরা কেউ মানি না, সো সেখানে আপনি এত ভালো ব্যবহার করেন না তো। আমি মেয়ে মানুষ, একা থাকা সম্ভব না। এখানে তেমন কিছু চিনি না। এখানে বখাটে ছেলেরা ধরলে আমি কি করব? রাতটা একটু আমার সাথে থাকলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমাকে ভয় লাগছে না নাকি? আমি যদি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করি তখন কি করবেন? তুমি তো হাজব্যান্ড হও, আর আমার মনে হয় না তুমি ওইরকম কিছু করবে। দূর, বারবার হাজব্যান্ড বলবেন না তো। ওকে, সরি, বাট চলো যাই। আরে মনে করো আমি ট্রিট দিচ্ছি। রেস্তোরাঁ যেতে পারবো না, পাশে ওইদিকে অনেক ভাতের হোটেল আছে, যদি খেতে পারেন তাহলে আমার সাথে আসেন। ওকে। নদী আয়ানের সাথে যেতে লাগলো। আয়ান খুঁজতে খুঁজতে একটা হোটেলের ভিতরে চলে গেল। আয়ান নদীকে বুঝতে গিয়ে নিচে সামনে বসলো। ওয়েটার আসলে আয়ান বলে, কি কি পাওয়া যাবে? আয়ানের কথা শুনে বলে ওঠে,
খিচুড়ি, মাংস, রুটি, ভাত, ডিম ভুনা, ছোট মাছ, বড় মাছ যেইটা খান। আয়ান নদীর দিকে তাকিয়ে বলে, কি খাবেন বলেন? সব দিন 2 প্লেট করে। কি বলেন? এত খারাপ কে খাবে? তুমি খাবা? আমিও খাই না। আমাকে খিচুড়ি আর ডিম ভুনা নিয়ে এসে দেন। আর আপনি কি কি খাবেন সেটা বলে দেন। আমাকেও তাহলে খিচুড়ি ডিম ভুনা দেন। সাথে মাংস নিয়ে আসেন। আয়ান অর্ডার দিয়ে ফোন বের করে। কল রিসিভ করলে ওই পাশ থেকে একজন বলে ওঠে, তুই কোথায় রে? তোর আঙ্কেল অনেক চিন্তা করছে, এখন তো আসলি না। আব্বুকে বলো আমি ট্রেনটা ধরতে পারি নাই, সকালে ট্রেনে চলে যাব। আচ্ছা, তুই কোথায় থাকবি? দেখি। আচ্ছা রাখ বাই। আয়ান কল কেটে দিল। খাবার আসলে আয়ান মাংস, ডিম নদীর দিকে এগিয়ে দিল। নদী বলে ওঠে, আমি তো মাংস অর্ডার দেই নাই, তুমি দিয়েছো, তুমি খাও। আপনার জন্য করছি, আপনি খান। আমি একা খেতে পারবো না। আমি কিছু শুনতে পারছি না। আয়ান কথাগুলো বলে খাওয়া শুরু করলো। নদী আয়ানের দিকে দিতে গেলে আয়ান রাগী লোক নিয়ে তাকালে নদী মাঝখানে রেখে ডিম দিয়ে খেতে লাগলো। আয়ান নদীর প্লেটের এক সাইডে রেখে ঠেকে দিলে মাংস। নদী বলে ওঠে, এটা কি করলে? খান, বেশি কথা বলেন না। তুমি হা করো, আমি খাওয়াই দিই। একটু খেয়ে দেখো কেমন লাগে। আমার অ্যালার্জি আছে, আপনি খান। ও আচ্ছা। নদী খেতে লাগলো। দুজন খাওয়া শেষ করে নিলে আয়ান বলে ওঠে, আরও কিছু খাবেন? পেটে জায়গা নাই, তুমি খাবে কি? না, আমারও পেট ভরে গেছে। নদী আয়ান উঠে পড়লে নদী বিল দিতে যাবে। আয়ান ওয়ালেট থেকে টাকা বের করে বিল দিয়ে দিল। নদী বলে ওঠে, এইটা কি করলে? চলেন। আমার প্রশ্নের উত্তর দাও। মানুষজন তাকিয়ে আছে, এখন থেকে চলেন। আয়ান চলে যেতে নিলে নদী আয়ানের পেছন পেছন যেতে লাগলো। নদী আয়ানকে বলতে লাগলো, আমাকে বিল দিতে দিল না কেন? তোমার কাছে তো বেশি টাকা নেই, তাহলে কেন এরকম করলে? মায়া মানুষের টাকা দিয়ে খাবো আমি? সো ফানি। শুনেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি খাওয়ানোর চেষ্টা করছি। আর আপনি আমার স্ত্রী হয়ে গেছেন, সেখানে আপনার টাকায় খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর আসল কথা, আমি কারো টাকায় খাই না, নিজের ইনকামের ভিতরে সব কিছু করি। তাই এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাই না। স্ত্রী কি পর হয় নাকি যে তাদের কোনো কিছু নেওয়া যাবে না? বিপদে যদি স্ত্রী তার স্বামীর পাশে নাই থাকতে পারে, তাহলে কেমন স্ত্রী হইলাম? আপনি সম্পর্কটা অন্যভাবে নিয়ে যাচ্ছেন। আপনি ভুলে যাইয়েন না, আমাদের এই বিয়ের মধ্যে থাকা সম্ভব না। আজকে রাত পর্যন্ত আপনার সাথে থাকা, সকাল হইলে দুইজন আলাদা পথ। আচ্ছা, শুনে দেখি কম টাকায় কোনো রুম ভাড়া পাওয়া যায় নাকি? আয়ান কম ভাড়ায় হোটেল খুঁজতে লাগলো। কোনো জায়গায় খালি রুম পাইলই না। নদী বলে ওঠে, আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবে, বেশি কথা বলবে না। আপনি একা থাকেন গা, যান। চলো তো। নদী আয়নের হাত ধরে টেনে দামি হোটেলের সামনে চলে গেল। ভিতরে গিয়ে রুম একটা পেয়ে যায়। আয়ান বলে ওঠে, তাহলে তো হয়ে গেল, আপনি যান, আমি চলে যাই। কথা কম বলো, চলো। নদী আয়নের হাত ধরে চাবি নিয়ে যেতে লাগলো। আয়ান নদীর হাতের দিকে তাকিয়ে থেকে যেতে লাগলো। রুমে চলে গেলে নদী বলে ওঠে, থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আর খবরদার এখান থেকে চলে যাবে না। আমি চলে গেলে ভালো হইতো, আপনি একটু বুঝেন। রিল্যাক্স। আবার কোনোদিন দেখা হইলে ভাড়া অর্ধেক অর্ধেক দিও, তাহলেই হয়ে যাবে। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে। ওকে। নদী ওয়াশরুমে চলে গেল। নদী ফ্রেশ হয়ে আসলে আয়ান চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে সোফায় বসে পড়ল। নদী বলে ওঠে, ওকে শুয়ে পড়ো, আমার অনেকটা টায়ার্ড লাগছে। ওকে, শুয়ে পড়েন। আয়ান সোফায় শুয়ে পড়লে নদী বলে ওঠে, তুমি চাইলে খাটে শুয়ে পড়তে পারো, মাঝখানে পার্টিশন দিয়ে রাখতে পারো। না, আমার হাত পা তুলে দেওয়ার অভ্যাস। আপনি থাকেন ওইখানে, গুড নাইট। আয়ান চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আয়ান ঘুমিয়ে গেলে নদী আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 2 বছর পর। স্যার, আমি নিঃস্বার্থভাবে আপনার কোম্পানিতে কাজ করলাম, আর আপনি আজ বলছেন আমি আপনাদের লিঙ্কগুলো অন্য কোম্পানিতে বিক্রি করে দিয়েছি। তুই যদি না করস তাহলে ওই পোলা, তুই ছাড়া তো এই লিঙ্কের কথা কেউ জানতো না। দেখেন স্যার, আমি কিছু করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। এই অফিসে কেউ এমন কিছু করছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন। তুই করছস, আমাকে কিছু দেখতে হবে। তুই এখন এই কোম্পানি থেকে চলে যা। যার কাছে বিক্রি করছস তার কোম্পানিতে কাজ কর, বের হ।
রনি ধাক্কা দিয়ে বের করে দিতে সাথে সাথে আয়ানকে কেউ ধরে ফেললো। রাইসা বলে ওঠে, আয়ান কিছু করেনি, সব আপনি করেছেন। অন্যের উপরে দোষ চাপাতে লজ্জা করে না? ম্যাম কি বলছেন? আমি কেন এমন কাজ করব? রাইসা ফোন চালু করে ভিডিও ফুটেজ দেখালে রনি ঢোক গিলতেই লাগলো। রনি কিছু বলার আগে কার্ড দিয়ে বের করে দিল। রাইসা আয়ানকে বলল, আয়ান, তোমার সাথে কিছু কথা ছিল। ধন্যবাদ ম্যাম, আমাকে এভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না আয়ান, আমার সাথে একটু আমার কেবিনে আসো। রাইসার সাথে আয়ান তার কেবিনে চলে গেলে আয়ান কেবিনে ঢুকতেই রাইসা দরজা লাগিয়ে দিলে আয়ান চমকে উঠল। আয়ান বলে ওঠে, ম্যাম দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? ভয় পেও না, বসো এখানে। আয়ান আস্তে আস্তে ভয়ে সোফায় বসলে রাইসা বলে ওঠে, আরে